कितने आदमी थे रे कालिया। तो कालिया बोलते से हुजूर एक आदमी था, का क्या नाम था, का ईरान का प्रतिरक्षा मंत्री। ভাই ডায়লগ দেখেন দেখেন আমি মাঝে মাঝে হয় কি যে আমাদের একটা ফিল কাজ করে, ভাইব কাজ করে, রক্তের মধ্যে একটা কাঁপুনি ওঠে যখন এরকম ফিল্মি ডায়লগ শুনি। ডায়লগটা দেখেন, আমরা এমন যন্ত্রণাদায়ক বাটাম দেব তোমরা করুণা ভিক্ষা করবা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বা আমরা যেটা দেখলাম, তার চোখ তার সাথে কথা বলছে না, তার চোখের সাথে তার ফেস তার কথা শুনছে না, তার আই কন্ট্যাক্ট, তার ফিজিক্যাল এক্সপ্রেশন পুরোপুরি এলোমেলো। এই ব্যক্তির এর আগেরও বক্তব্য আমি শুনেছি, একটা চুলটাকে পেছনে করে আশ্রয়, আপনারা তাকে চেনেন, তো ড্যাশিং একটা ছেলে, কিন্তু কালকে তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ইরানে তারা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়েছিল সেটা পূরণ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে বিমান হামলা করে ইরানকে পরাজিত করা যাবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আগেই আসলে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে, বিবৃতির ভাষায়, শব্দের নির্বাচনে আর বলা ও না বলার সূক্ষ্ম পার্থক্যে। कितने आदमी थे रे कालिया। तो कालिया बोलते से हुजूर एक आदमी था, का क्या नाम था, का ईरान का प्रतिरक्षा मंत्री। ভাই ডায়লগ দেখেন দেখেন আমি মাঝে মাঝে হয় কি যে আমাদের একটা ফিল কাজ করে, ভাইব কাজ করে, রক্তের মধ্যে একটা কাঁপুনি ওঠে যখন এরকম ফিল্মি ডায়লগ শুনি। ডায়লগটা দেখেন, আমরা এমন যন্ত্রণাদায়ক বাটাম দেব তোমরা করুণা ভিক্ষা করবা। আর এই যুদ্ধ শেষ হবে কবে, কিভাবে, কতদিন চলবে, হাম সোচ লেঙ্গে আপ নেই। অর্থাৎ এটা আমরা ডিসিশন নিব, তোমরা না। তোমরা যুদ্ধ শুরু করছো। আমি একটা কথা বলি, যারা মনে করতেছেন যে এখানে খুব সহজে মানে ইরান পোতাই যাবে, এখানে দুইটা পারসেপশন আমার মধ্যে কাজ করছে। ইরানের যিনি প্রধান আছেন তিনি মারা যাবার পর স্বাভাবিকভাবে একদল গুটিবাজ এগুলো ছাড়া, কীট পতঙ্গ আছে না, থাকে না, পোকামাকড়, ওইগুলো ছাড়া যারা দেশপ্রেমের জনগণ তারা কিন্তু এটাকে মানতে পারে নাই। আর যারা ফোর্সগুলো আছে সর্বোচ্চ লেভেলে কাজ করে যাচ্ছে, মানে ওনার অনুপস্থিতিতে ইরান শক্তিশালী হয়ে উঠেছে। ওনার মৃত্যুকে আল্লাহ কবুল করুক, এই মৃত্যুর মাধ্যমে যেন ফতে নিয়ে আসে সেটা আমি চাই। তবে দুইটা ইস্যু এখন সামনে আমার কাছে, পারসেপশন, আমার ব্যক্তিগত বিশ্লেষণ। এই যুদ্ধ অনেক দিন পর্যন্ত যাবে, আর এই যুদ্ধে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যুদ্ধে জড়িয়ে যাবে। আর একটা পর্যায়ে রাশিয়া এবং চীন, উত্তর কোরিয়া এটাতে কানেক্ট হবে। অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য রেজাল্ট? থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত হয়ে যাবে। 2026 নিয়ে আমার করা ভিডিওটা দেখবেন, চ্যানেলে আছে, যে ভবিষ্যৎবাণীগুলো কি ছিল, যেটা বড় ধরনের যুদ্ধ হবে। একটা সংঘাতের শুরুয়াত হবে কোথা থেকে? মধ্যপ্রাচ্য থেকে। তো আজকে আমার কাছে মনে হচ্ছে যেভাবে খেলাটা জমছে, ইরান যেভাবে ফাড়া ফেলতেছে, তো সেখানে একটা বড় ধরনের যুদ্ধ হবে। এটা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আমেরিকা নাই হয়ে যাবে, নতুন শক্তির উদ্ভব ঘটবে, হয়তো রাশিয়া নয়তো চীন। আমার পারসেপশনটা চীন হবে, চীন। আর আরেকটা হতে পারে যে ধরেন এই সরকারের আরো যারা প্রধান ক্যাটাগরির লিডার আছেন, ক্যারেক্টার আছেন, মোটামুটি ধরেন 70% শেষ করে ফেলছে। 70% গত এক বছরে চুনকে তারা তাদের গোয়েন্দাগিরি কইরা, তথ্য নিয়ে, প্রযুক্তি ব্যবহার কইরা মাথাগুলারে নাই করে দিছে। তো আগামী হয়তো 2-4-6 মাসের মধ্যে আবার এমনও হতে পারে, লেবাননের কথা নিশ্চয়ই খেয়াল আছে, যখন অভিযান চালাইলো একজন মারা গেলেন, আরেকজন দায়িত্বে আসেন, তারও ভাই নাই করে দিল, পরে আরেকজন আসেন, তারও নাই করে দিল। এরপরে কিন্তু পরিচয়টা গোপন রেখে তারা কার্যক্রম চালাচ্ছে। আর যেটা গোপনে সেটা কখনো শক্তিশালী হয় না, এটা প্রকাশ্যে আসা উচিত। তো সেখান থেকে ইরানের যারা মাথা আছেন, এগুলো যদি টার্গেট করে আবার কোনো রকম ঘটনা ঘটায়, তাহলে নেতৃত্ব শূন্যতায় পড়বে ইরান, এবং কি ইরানের পরিণতি ইরাক, আফগানিস্তান, গাজা এর চেয়ে ভালো কিছু হবে না। তবে ইরানের জনগণের মধ্যে একটা অংশ যারা গুটিবাজ, যারা পশ্চিমাদের কিট, অথবা ধরেন যারা চায় যে তাদের দেশে ইসলামী প্রজাতন্ত্রের যে খেলাফত সেটা শেষ হয়ে যাক, সেখানে ওই যে রাজা পেহেলবির যে কালচার, সংস্কৃতি, মানে থাকে না মুসলিম রাষ্ট্রের যে বাকটা, এটি শেষ হয়ে যাক। মানে ট্রাম্পের একটা বক্তব্য আমি শুনছিলাম গতকালকে, যারা ইরানকে নতুন নেতৃত্ব দিবে তারা নাকি অলরেডি তার সাথে কথা বলছে। তো কথা বলার পরে কি হয়েছে? কথা বলার পরে ট্রাম্প বলছে ভাইবা দেখবে যেন তারা যুদ্ধটা বন্ধ করে। তো এই টাইপের অনেক বক্তব্য আমি শুনছি। এটা থেকে এটাও হতে পারে অল্পতে যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা হতে পারে যে ইরান লম্বা সময় লড়াই করবে। আপনার বুঝতে হবে, নিজস্ব শক্ত কোনো ফোর্স না থাকা সত্ত্বেও ওই যে ওইখানে যারা বীররা আছেন তারা যেই পরিমাণ লড়াই চালিয়ে গেছেন 2 বছর কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়া, আর এদের যারা বস তারা কতদিন লড়াই করতে পারবে? এই জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে কঠিন যন্ত্রণাদায়ক খেলা হবে তোমাদের সাথে, আর আমরা সিদ্ধান্ত নিবে যুদ্ধ কখন বন্ধ হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আগেই আসলে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে, বিবৃতির ভাষায়, শব্দের নির্বাচনে আর বলা ও না বলার সূক্ষ্ম পার্থক্যে। বাংলাদেশের বিবৃতিতে কি বলা হলো, কি বলা হলো না, চলুন তা নিয়ে আজ আলোচনা করি। রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দেয় সেখানে মূলত 3টি বিষয় তুলে ধরা হয়: উদ্বেগ, সংযম এবং আঞ্চলিক স্থিতিশীলতা। বাংলাদেশ ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে, কিন্তু যে হামলা দিয়ে পুরো সংঘাত শুরু, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণ, তার কোনো সরাসরি উল্লেখ নেই। এই নাম না বলাই আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ আন্তর্জাতিক কূটনীতিতে কখনো কখনো শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ হয় নীরবতা। কেন সমালোচনা? কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের সংবিধানই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানের কথা বলে, ফলে অনেকেই আশা করেছিলেন প্রথম হামলারও স্পষ্ট নিন্দা থাকবে। সাবেক কূটনীতিকরা প্রশ্ন তুলেছেন, ইরান আগে আক্রান্ত হলে তার প্রতিক্রিয়াকে আলাদা করে সমালোচনা কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন আরও তীব্র হয়েছে। অনেকেই এটিকে একপেশে কূটনীতি বলছেন, আবার কেউ বলছেন এটি বাস্তববাদী কৌশল।
ছোট ও মাঝারি শক্তির রাষ্ট্রগুলো প্রায়ই সরাসরি কোনো পক্ষ নেয় না, কারণ তাদের জন্য নৈতিক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক ও নিরাপত্তা বাস্তবতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাণিজ্য অংশীদার, উন্নয়ন সহযোগী এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাবশালী শক্তি। অন্যদিকে মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্য, যেখানে লাখো বাংলাদেশি কর্মী কাজ করেন এবং যেখান থেকে আসে রেমিটেন্সের বড় অংশ। ফলে একটি শক্তিকে সরাসরি সমালোচনা করলে অন্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এই দ্বৈত বাস্তবতার মাঝেই তৈরি হয় কূটনৈতিক নীরবতা। যুদ্ধের পেছনের বড় চিত্র লুকিয়ে আছে, কিন্তু এই বিবৃতি বোঝার জন্য যুদ্ধের প্রেক্ষাপটও বুঝতে হবে। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব বহু পুরনো। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং আদর্শিক সংঘাত সব মিলিয়ে দুই দেশ দীর্ঘদিন ধরেই ছায়া যুদ্ধে জড়িত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে দেখে। অন্যদিকে ইরান মনে করে পশ্চিমা শক্তি তাদের রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক প্রভাব ঠেকাতে চাইছে। এই সংঘাত ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সরাসরি সামরিক হামলা প্রায় অনিবার্য হয়ে ওঠে। খামেনির মৃত্যু সেই উত্তেজনাকে বিস্ফোরণের পর্যায়ে নিয়ে যায়। ইরানের পাল্টা হামলা ছিল কেবল প্রতিক্রিয়া নয়, একটি কৌশলগত বার্তা। বার্তাটি স্পষ্ট যে নেতৃত্ব হারালেও রাষ্ট্র ভেঙে পড়েনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান সংঘাতকে আঞ্চলিক মাত্রায় নিয়ে গেছে। এর ফলে যুদ্ধের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এই সংঘাত শুধু দুই দেশের লড়াই নয়, যুক্তরাষ্ট্র তার প্রভাব বজায় রাখতে চায়, ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করতে চায়, রাশিয়া ও চীন পশ্চিমা শক্তিকে নতুন সংকটে ব্যস্ত দেখতে চায়। অর্থাৎ যুদ্ধক্ষেত্র তেহরান হলেও দাবার বোর্ড কিন্তু পুরো বিশ্ব। বাংলাদেশের জন্য ঝুঁকি কোথায়? প্রথম ঝুঁকি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর এসেছে। দ্বিতীয় ঝুঁকি হলো জ্বালানি মূল্য। মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হলে তেলের দাম বাড়বে, যা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরি করবে। তৃতীয় ঝুঁকি কূটনৈতিক ভারসাম্য। ভুল অবস্থান ভবিষ্যৎ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই বাংলাদেশ সম্ভবত এমন একটি ভাষা বেছে নিয়েছে যা কাউকে সরাসরি অভিযুক্ত করে না, আবার শান্তির আহ্বানও জানায়। তাহলে সমালোচনা কেন থামছে না? কারণ জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রের কূটনৈতিক বাস্তবতা সবসময় এক সুতোয় মেলে না। জনমত সাধারণত নৈতিক অবস্থান চায়, কে আগে হামলা করেছে, কে আগ্রাসী, সেটির স্পষ্ট ভাষ্য। কিন্তু রাষ্ট্র অনেক সময় সম্পর্ক, অর্থনীতি এবং নিরাপত্তার সমীকরণ দেখে সিদ্ধান্ত নেয়। এই ব্যবধানই তৈরি করেছে বর্তমান বিতর্ক। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধ বিমান উঠছে, প্রতিশোধের ভাষা আরো কঠিন হচ্ছে, বিশ্ব শক্তিগুলো নিজেদের হিসাব করছে, আর এদিকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম রেখার উপরে, যেখানে একটি শব্দ কূটনৈতিক সংকেত আর একটি নীরবতাও রাজনৈতিক বার্তা। কারণ কখনো কখনো আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে জোরালো বক্তব্যটি হয় যা উচ্চারণ করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বা আমরা যেটা দেখলাম, তার চোখ তার সাথে কথা বলছে না, তার চোখের সাথে তার ফেস তার কথা শুনছে না, তার আই কন্ট্যাক্ট, তার ফিজিক্যাল এক্সপ্রেশন পুরোপুরি এলোমেলো। এই ব্যক্তির এর আগেরও বক্তব্য আমি শুনেছি, একটা চুলটাকে পেছনে করে আশ্রয়, আপনারা হয়তো তাকে চেনেন, তো ড্যাশিং একটা ছেলে। কিন্তু কালকে তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ইরানে তারা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়েছিল সেটা পূরণ হয়নি, বরং তারা ইরানের কাছে অনেক বড় সারপ্রাইজ পেয়েছে। তিনি দাঁড়াচ্ছেন একটা পায়ে ভর করে, মানে মনে হচ্ছে না যে তিনি যে নিজের পায়ে দাঁড়িয়েছেন এটা বিশ্বাস করতে পারছেন। কখনো একটা পা দাঁড়াচ্ছেন, আবার কখনো পা পরিবর্তন করে দাঁড়াচ্ছেন, সাংবাদিকদের দিকে তাকাতে পারছেন না। তিনি যে কথাগুলো বলছেন মনে হচ্ছে তিনি সত্য বলছেন না, কিন্তু তিনি এটা বোঝাতে চেষ্টা করছেন যে আমি সত্য বলছি, আমি মিথ্যা বলছি, তোমরা বুঝে নাও। তার সাথে তার বক্তব্যের সুরের, কণ্ঠের, এক্সপ্রেশনের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার কখনো কখনো তিনি কথাগুলো চাবাচ্ছেন, কি বলছেন তিনি বুঝতেছেন যে আমার সামনে বসে আছে পৃথিবীর সবচেয়ে বড় বড় সাংবাদিক বা পৃথিবীর সব বড় বড় গণমাধ্যম, তারা দেখবে, বুঝবে আসলে আমি সত্য নাকি মিথ্যা বলছি। পাশাপাশি ধরেন তার পুরো বিষয়গুলোকে একটু ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যে আমেরিকা ইরানে কত বড় ধাক্কাটা খেয়েছে। দর্শক, এই পিট হেডসেটের বক্তব্য ধরে এইটুকু বোঝা গেছে আমেরিকা একটা বড় ধাক্কা খেতে যাচ্ছে ইরানে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা ইরানে আরো বড় আক্রমণ করতে যাচ্ছেন শিগগিরই। আরো বড় আক্রমণ মানে একটা বড় রকম ম্যাচাকার চালাবে ইরানে। ডোনাল্ড ট্রাম্প এই ইঙ্গিতটি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আমরা প্রয়োজনে ইরানে সেনা পাঠাবো, ইরানে স্থল বাহিনী ঢোকাবো। আমি কাল রাতে যে লাস্ট লাইভটা করেছি সেখানে আপনাদের বলেছি না যে ইরানে স্থলে অভিযান চালিয়ে বিজয় অসম্ভব। প্রথম কথা হলো যে ইসরায়েলের পরিকল্পনায় ট্রাম্প কেন ফাঁদে পড়লেন, সেটা হলো যে ইসরায়েল বোঝাবার চেষ্টা করেছিল যে ইরানের মধ্যে যদি আমরা একটা বড় অ্যাটাক চালাই, ইরানের সুপ্রিম কমান্ডার বা তাদের আইআরজিসির শীর্ষ কমান্ডারদের অথবা তাদের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যদি আমরা সবাই ফেলি, তাহলে ইরানের রেজিম চেঞ্জ ঘটে যাবে। এটা আমি কয়েকদিন ধরেই বলছি, আপনারা শুনছেন। এটা ছিল ইসরায়েলের পরিকল্পনা, আমেরিকাকে যুদ্ধে টেনে আনার। ডোনাল্ড ট্রাম্প তিনি তাই করলেন, ইসরায়েল যা চেল।
কিন্তু পেন্টাগন বা তার মার্কিন জেনারেলরা বারবারই বলেছিল এটা করবেন না, কারণ মার্কিন জেনারেলরা তো যুদ্ধবাজ, তারা যুদ্ধের সমস্ত অবস্থা বোঝে। তারা বারবার নিষেধ করেছিল ট্রাম্প এটা করবেন না, এটা আমাদের লস হচ্ছে, এটা আমাদের ভুল হচ্ছে, আমরা এখান থেকে জয় নিয়ে ফিরতে পারবো না। 10-12% আমাদের জয়ের সম্ভাবনা, মাত্র 10-12%। এই 10-12% সম্ভাবনা নিয়ে আপনি যুদ্ধ করবেন, বিশাল বাজেট খরচ করবেন ইরানের বিরুদ্ধে। আপনি তাদের স্ট্র্যাটেজি দেখেন, তাদের ইতিহাস দেখেন, তাদের অবস্থা দেখেন, তাদের মানে যারা নত হয় না, যাদেরকে কোনোভাবে নতই করা যায় না, তারা যুদ্ধে তাদেরকে আপনি কিভাবে নত করবেন? আলোচনা টেবিলে যারা নত হয় না, তারা যুদ্ধে নত হবে? ট্রাম্প তার জেনারেলদের কথা শুনলেন না, শুনলেন ইসরায়েলের নেতানিয়াহুর কথা, আসলেন যুদ্ধে। এখন ট্রাম্প বুঝতেছেন কি ঘটতেছে। এখন ট্রাম্প নিজে এই যুদ্ধ শেষ করতে চান কিভাবে? দুটো উপায়। বড় রকম ম্যাচাকার চালাবে তিনি তেহরানে, তাহলে কি যুদ্ধ শেষ হবে? শেষ হবে না। রিজিম চেঞ্জ ছাড়া তাদের লক্ষ্য পূরণ হবে না। এখন ট্রাম্প নতুন করে যে বিপত্তিতে পড়ছে সেটা কি শোনেন। ট্রাম্পের সামনে মহা বিপদগুলো কি? আরব বলছে ট্রাম্পকে, তুমি তো আমাদের সাথে প্রতারণা করছো। অর্থাৎ ট্রাম্প আরবের টাকা নিয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে নিরাপত্তার নাম করে যে ঘাঁটিগুলো গড়েছিল আরবের ভেতরে, যখনই ইরান একযোগে 7-8টা দেশকে মার শুরু করছে, ট্রাম্প কি করছে শোনেন। আরবে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যে এন্টি মিসাইল গুলো ছিল, এখান থেকে তুলে তুলে ইসরায়েলে নিয়ে যাচ্ছে, কারণ ইসরায়েল এখন আর কুলাতে পারছে না। ইরান কৌশলটা কি নিচ্ছে, সে তার ধরেন একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন। ইরান একটা মিসাইল মারছে, দুর্বল মিসাইল। ইরানের কয়েক টাইপের মিসাইল আছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম করে ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত মিসাইল আছে। এখন পর্যন্ত ইরান প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ পর্যন্ত আসছে। আরো 3টা ধাপ ইরানের রিজার্ভই রাখছে, এটা হলো মহাযুদ্ধের জন্য রাখছে, যে যুদ্ধে আর পেছনে ফেরা যাবে না, হয় মরো নাহলে মারো। সব সারপ্রাইজ দিয়ে দিতে হবে না, এটা অবস্থা বুঝে বুঝে খেলছে ইরান। তো প্রথম 3টি বেজ আরো 3টি হাতে রেখে দিয়ে ইরান মারছে। তো ইরান যখন একটি মিসাইল মারে, তার এগেইনস্টে 8 থেকে 10টা মিসাইল, এন্টি মিসাইল মারতে হয় সেই মিসাইল বা ড্রোনটাকে ইন্টারসেপ্ট করার জন্য। তাহলে খেয়াল করেন যে ইরানের একটা মিসাইলের এগেইনস্টে ওই দেশটির কয়টি লাগে? 5 থেকে 10টা মিসাইল চলে যাচ্ছে একটা মিসাইলের এগেইনস্টে। এখন ওই দেশটির যে মিসাইল ভান্ডার প্রায় খালি, তা আমেরিকা থেকে দেওয়া হয়েছে। আমেরিকার যেহেতু একসাথে আমেরিকারও হিট করা হচ্ছে, ঘাঁটিগুলো টার্গেট করে, আমেরিকা তো নিজেরও এন্টি মিসাইল মারতে হচ্ছে, আমেরিকারও মিসাইল খালির দিকে আসছে। এখন বলছে মার্কিন জেনারেলরা বলছে যে আমরা এই যুদ্ধ কতদিন টেনে নেব, ইরান যেই পলিসিতে যুদ্ধ করবে, কারণ আমাদের তো রসদ শেষ হয়ে আসবে। তো সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, জর্দান থেকে কি করতেছে আমেরিকা? তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, তাদের অ্যান্টি মিসাইলগুলো নিয়ে ইসরায়েলকে দিচ্ছে, ইসরায়েলকে সেভ করার জন্য। আরব বলতেছে তুমি আমাদের রক্ষার নাম করে এসছো, এখন আমাদের থেকে নিয়ে ওদেরকে বাঁচাচ্ছ। মানে কত বড় বিশ্বাসঘাতকতা আরব বুঝতে পারতেছে এখন। দেখেন সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে কালকে ইরান ব্যাপক অ্যাটাক চালিয়েছে। শেষ তথ্য মতে সৌদি আরবে বিশাল আকারের মার্কিন দূতাবাস, অনেক বিলাসপূর্ণ ওইটাতে জ্বলতে দেখা গেছে। মার্কিন দূতাবাসে হিট করছে ইরান সৌদি আরবে, মার্কিন দূতাবাসই রক্ষা করতে পারছে না আমেরিকা, তারা বাকিদেরকে রক্ষা করবে। এখন বিষয়টা হয়ে গেল এরকম, সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলো বুঝতে পারছে যে এই ট্রাম্প বা আমেরিকা এতদিন তাদেরকে ফুসিয়ে ফাঁসিয়ে তাদের শুধু টাকা বা তাদের পেট্রো ডলার লুট করতে আসছে। যখনই ইসরায়েল বিপদে পড়ে গেল, ইসরায়েলকে সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে নিয়ে নিয়ে মিসাইলগুলো দিয়ে দিচ্ছে, আর সৌদি আরব খালি। এখন সৌদি আরব ইরান সমানে মারছে। এটাই ছিল ইরানের খেলা। ইরান সৌদি আরবকে, আরব দুনিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমরা বিপদে পড়লে তোমাদের পাশে ওরা দাঁড়াবে, এবার দেখো ভালো করে। মাইরটা ইরান কেন দিচ্ছে বুঝছেন তো? এক মাইরে ইরান অনেক কিছু দেখাই দিচ্ছে মানুষের। এখন আরব বুঝতে পারছে, আরব ভালোভাবে বুঝতে পারছে যে ওরা বিশ্বাসঘাতক, ওরা আমাদেরকে লুটতে আসছে, ওরা আমাদের জন্য কোনো ফিলিংস নাই, আমাদের জন্য কোনো মায়া নাই, ওরা আমাদের বাঁচাবে না বিপদে। ওরা ওই আমেরিকা এখন ইসরায়েলকে বাঁচাচ্ছে। কিভাবে আরবে, সৌদি আরবের আরামকো, সৌদি আরবের গুরুত্বপূর্ণ হোটেল, দুবাইয়ের হোটেলগুলোতে ইরান ঠাস ঠাস করে বোমগুলি মাইরা ভবনগুলি ছাওয়া করে ফেলতেছে। আমেরিকা বাঁচাতে পারছে, ইন্টারসেপ্ট করতে পারছে, কিচ্ছু পারে না। তাহলে এত বছর ধরে পেট্রো ডলার দেখি এই ইরানের এই কাজটি পুরো আরবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নাম্বার 2, সৌদি আরব এখন ইউরোপের কাছে গেছে, রাশিয়ার কাছে গেছে, চীনের কাছে গেছে। এই আরব রাষ্ট্র, সৌদি আরব শুধু না, আরবগুলি, তারা বলছে ইউরোপের ভাইরা, রাশিয়ার পুতিন চাচা, চীনের শি জিনপিং চাচা, আমাদেরকে বাঁচান, ইরান তো আমাদের মাইরা তক্তা বানায় ফেলতেছে। আপনি একটু, আপনাদের কথা তো ইরান শুনবে, বিশেষ করে চীন, রাশিয়া, আমরা আলোচনা করতে চাই, যে কোনো ভাবে হোক আমাদেরকে 5 দিনের জন্য হলো যুদ্ধবিরতির একটা সুযোগ করে দেন। আমরা দাঁড়াতে পারছি না, আমাদের রাষ্ট্র হঠাৎ করে যুদ্ধের মধ্যে পড়ে আর কুল কিনারা খুঁজে পাচ্ছে না। মানে আরব রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা বলছে, বলা হচ্ছে এখন চীন রাশিয়ার কাছে ছুটে গেছে, ইউরোপের কাছে চলে গেছে যে তোমরা একটু ইরানকে বোঝাও, ইরানকে বোঝাও, ট্রাম্পকে না, ইরানকে বোঝাও। তার মানে এই যুদ্ধে ট্রাম্পের চেয়ে এখন ইরানের দায়িত্ব বেশি হয়ে গেছে, বা ইরানের উপরই এখন তাদের টার্গেট, যে ইরান বুঝলে হবে। ইতিমধ্যে দিমিত্রি মেদভেদেভ, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ডান হাত, তিনি বলেছেন এই যুদ্ধ 3য় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। যদি এখনই ট্রাম্প থেমে না যায় আর ট্রাম্পের পাগলামি যদি বাড়তে থাকে, 3য় বিশ্বযুদ্ধের রূপ নেবে। পাশাপাশি রাশিয়া এবং চীন স্পষ্ট বার্তা দিয়েছে, প্রায় একই ধরনের বার্তা দিয়েছে, যে তারা
ইরানের পাশে আছে, পাশে থাকবে, এবং ইরান যেই শত্রুদের প্রতিহত করছে এটা তার সমস্ত আইনি বৈধতা আছে, তার অধিকার আছে, কারণ তাকে আক্রমণ করেছে। এবং স্পষ্ট ইসরায়েল আমেরিকার যে আক্রমণটি ইরানে হয়েছে এটাকে আইনি মানে জাতিসংঘের নিয়ম অনুসারে, আন্তর্জাতিক আইন অনুসারে এটাকে অবৈধ ঘোষণা করে বলেছে ইরান তার শত্রুকে যে প্রতিঘাত করছে বা পাল্টা জবাব দিচ্ছে এটা তার সম্পূর্ণ অধিকার আছে, এবং এটার জন্য ইরানকে তারা সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি বলেছে যে ইরানের যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে চীন পাশে থাকবে, যে কোনো বিপদে প্রয়োজনে রাশিয়া পাশে থাকবে। একদম স্পষ্ট জোরালো ভাষায় এই প্রথম ইরান এবং রাশিয়া ইরানের পক্ষে, চীন এবং রাশিয়া ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে। এটা এখন আমেরিকা ইসরায়েলের জন্য টেনশনের কারণ। কারণ এখন যদি কোনো কারণে ইউরোপের রাষ্ট্রগুলো ইসরায়েল কিংবা আমেরিকার পাশে দাঁড়ায়, সেক্ষেত্রে এই দুটো রাষ্ট্র দাঁড়িয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এক চীন পুরো ইউরোপকে একা পেটাতে পারে, মানেন আর না মানেন। চীনের কাছে যা আছে, চীন যদি মনে করে যে আমি পুরো ইউরোপের সাথে একা লড়াই করবো, পারবে। এক রাশিয়া আমেরিকার সাথে লড়াই করবে, বাকি থাকে কে? শক্তিশালী দেশ আছে কারা বলেন? তুরস্ক ইরানকে একটা টোকাও দেবে না, বরং এই যুদ্ধে তুরস্ক ইরানকে নেপথ্যে সাহায্য করতেছে, পাকিস্তান নেপথ্যে সাহায্য করবে। বোঝেননি আপনারা? ভারত আর ভারত কদিন আগে গেল না ইসরায়েলে, প্ল্যান করে আসলো কার সাথে? নেতানিয়াহুর সাথে। যখনই তারা ইরানে আক্রমণ করবে, ভারত কি করলো? আফগানকে পাকিস্তানের বিরুদ্ধে লাগাই দিল। হঠাৎ করে আফগান সীমান্তে এসে, খাইবার পাখতুনখোয়ার পয়েন্টে পাকিস্তানের সীমান্তে এসে তাদের সেনাদের উপর হামলা করলো, বড় ধরনের হামলা করলো, মামুলিটা না। কারণ বড় ধরনের হামলা করলে পাকিস্তান আফগানের উপর খেপে গিয়ে তারা আক্রমণ শুরু করবে, তারা স্ট্রাইক শুধু মামুলি স্ট্রাইক চালাবে না, যুদ্ধে জড়ায় যাবে। যখন মিলান নেতানিয়াহুর সাথে নরেন্দ্র মোদী বৈঠক করেন ইসরায়েলে গিয়ে, এর একদিন দুদিনের মাথায় ঘটনাটি ঘটলো, আফগান খাইবার পাখতুনখোয়ার সীমান্তে এসে পাকিস্তানের উপর হামলা করে। পাকিস্তান তারপরের দিনই বড় স্ট্রাইক চালায়। ঠিক তার একদিন দুদিনের মাথায় ইরানে হামলা করে। আমাদের অনেক বোকা দর্শক বলে যে আফগানরা নাকি ইরানের পক্ষে দাঁড়াবে ঘোষণা দিয়েছে। আফগানরা ফিলিস্তিনে যে গত কয়েক বছর ধরে যুদ্ধ হলো, আফগানরা এক পা আগাইছেন, একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনাদের শুনছেন? কেউ শুনেন আমাদেরকে? মূলত আফগানদেরকে পাকিস্তান যাতে কোনোভাবে ইরানকে সাহায্য করতে না পারে, এই জন্য আফগানকে দিয়ে পাকিস্তানকে বিজি রাখছে। আফগানরা পুরো এখন ভারতের হাতের পুতুল, ভারত যা চায় আফগানরা তাই করতেছে। আপনারা এটা যদি না বোঝেন, আর তাহলে সংবাদ দেখা দরকার নাই। আসেন তারপরের হিস্ট্রিতে কি আসছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, উপসাগর থেকে মার্কিন জাহাজগুলো পালাতে শুরু করেছে। যখনই মার্কিন সবচেয়ে বড় মূল্যবান এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন আক্রমণে আসছিল, সেটাকে ড্রোন এবং মিসাইল দিয়ে হিট করে ইরান। অল্পের জন্য প্রাণী বাঁচলেও আমেরিকা তার এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে দ্রুত পালাতে শুরু করেছে। ইতিমধ্যে সেটা ইরানের টেরিটরি থেকে বেরিয়ে গেছে, ইরানের সীমান্তের ভিতর থেকে বেরিয়ে অন্য জলসীমা চলে গেছে ইরানের ভয়ে। এটাকে নিয়ে আসছিল ইরানকে ভয় দেখাতে, এখন এটি পালা গেছে ভয় ঠেলায়। পাশাপাশি হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দিয়েছে, যাকে পাচ্ছে তাকে মাইট দিচ্ছে, যাকে পাচ্ছে ইরান তাকে মাইট দিচ্ছে। পুরো হরমুজ প্রণালীর আগে সাগরে জ্যাম পড়ে গেছে এখন জাহাজের, তেলের জাহাজের, সব জাহাজ আটকে আছে সেখানে। ইরান কাউকে পারমিশন দিচ্ছে না, পুরো অর্থনীতিকে স্টপ করে দিচ্ছে। মার্কিন স্টক মার্কেট ধস করে পড়ে যাচ্ছে, পুরো মধ্যপ্রাচ্যের বিমান চলাচল বন্ধ। এখন যারা মানে মার্কিন যে সেনাবাহিনীগুলো ঘাঁটি থেকে পালিয়েছিল বিভিন্ন হোটেলে মোটেলে, যেখানে ইরান এখন টার্গেট করে হিট করতেছে, এখন তাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছে। আরবের বিভিন্ন ব্যক্তিরা এখন ইউরোপের দিকে চলে যাচ্ছে ফ্যামিলি টেবিলে নিয়ে, বিমান বন্ধ, তারা এখন গাড়ির পথে লং টাইম গাড়িতে করে তারা চলে যাচ্ছে। আরবের সবাই তো মোটামুটি ধনী লোক, তারা এখন ইউরোপে যেতে এখন আক্রমণ হয়নি, তারা বাঁচার জন্য ইউরোপে চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক, অনেক ব্যক্তি আরব ছাড়া শুরু করছে। তার মানে আরবে আরো বড় আক্রমণের সম্ভাবনা আছে। আরব ব্যাপার বুঝতে পারতেছে তারা কি ক্ষতি করেছে। তারা নিজেরা ইরানকে মারে না, কিন্তু আমেরিকার ঘাঁটি করে দেয়, আমেরিকা মারে। ইরান ডাইরেক্ট বলছে আরবের বন্ধুদের যে তোমরা আমাদের বন্ধু রাষ্ট্র, বারবার তোমাদেরকে সতর্ক করেছিলাম যে তোমাদের ভূমি ব্যবহার করে হামলা হলে আমরা তোমাদের ভূমিতে আক্রমণ করব, তোমরা আমাদের কথা কানে নাওনি। তোমরা আমাদের ভাই রাষ্ট্র হওয়ার পর তোমাদের ঘাঁটি, তোমাদের ভূমি আকাশ ব্যবহার করে আমার রাষ্ট্রের উপর যদি হামলা হয়, অবশ্যই আমি প্রতি উত্তর দিব। এটা আবার আইনি এবং নৈতিক অধিকার আছে। এখন কি বলবে আরব রাষ্ট্র? কারণ এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা করা হয়েছে। ইরান চুপ থাকবে? কোনোভাবেই আরব রাষ্ট্রের অধিকার নেই ইরানকে কথাটা বলার যে তুমি আমার উপর আক্রমণ করছো কেন, তোমার ভূমি ব্যবহার করে আমেরিকা আক্রমণ করে কি করে? কই তুরস্ক তো ইরান আক্রমণ করেনি, কারণ তুরস্ক ইরানে আক্রমণে মার্কিন ঘাঁটিকে অনুমতি দেয়নি। একদম সরাসরি বলছে যে আমার ঘাঁটি থেকে যদি একটা ইরানে আক্রমণ, আমি তোমার ঘাঁটি এখানে রাখবো না, বের করে দেবো ঘাট ধরে। ইরানের তুরস্কের মতো কথা বলতে হইতে সৌদি আরব। এখন খামাইর, এখন সৌদি আরবই পালায় বাঁচতেছে না। বিভিন্ন জায়গা থেকে মার্কিন সেনারা আরব ছাড়া শুরু করছে, বিভিন্ন উপায়ে তারা আরব ছাড়তে শুরু করছে। তারা আসছে রক্ষা করতে, আরব ছাড়া শুরু করছে। এখন আরব দেখতেছে যে তাদের বিপদে যাদেরকে এতদিন পাহারাদার হিসেবে নিয়োগ দিয়ে রাখছে, এত টাকা দিয়ে, হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে, এখন তাদের পাহারাদারি পালাচ্ছে মালিকরা রেখে। এমন এক সিচুয়েশনে পড়ে গেছে এখন আরবরা। পাশাপাশি এই যুদ্ধের গতি প্রকৃতি এখন ভিন্ন দিকে এগোতে শুরু করেছে। দখলদার দেশটির মধ্যে বৃষ্টি চলছে মিসাইলের, ড্রোন ফুটেজে দেখতেছি একেবারে সেই দেশটিকে ছাপা করে ফেলছে ইরান। ক্লাস্টার বোমা মারছে নাকি এমন অভিযোগ আসছে। ইরান পাগল হয়ে গেছে এখন। ইরান এখন ডু ম্যাচ খেলছে, এটা বোঝে নাই ডোনাল্ড ট্রাম্প। ইরান এখন এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠছে। তাদের কথা আমরা তো মরছি, তোদেরকে নিয়ে মরবো। এখন ইরানকে শান্ত করতে পারে দুটো দেশ, চীন আর রাশিয়া। তবে চীন আর রাশিয়া আরবদেরকে একটু শিক্ষা দিবে যে তোমরা সারা জীবন আমেরিকাকে বন্ধু ভাবছো, দেখো তোমরা আমেরিকার হাত ছাড়ো, প্রয়োজন আমাদের হাত ধরো, আমরা বিপদে পাশে দাঁড়াবো। এখন এই হিসেবে
চীন রাশিয়া ইরানকে বলছে একটু মাইট দে, ভালো করে মাইট দে, যাতে আমাদের মূল্যটা বোঝে। সবকিছু মিলে এই মুহূর্তে যুদ্ধের গতি প্রকৃতি খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ইরানের মধ্যেও ভালো রকম অ্যাটাক করতেছে দখলদার দেশরা, ম্যাসিভ আকারে। ইরানও ম্যাসিভ আকারে করছে। খেলা এখন হাই ভোল্টেজ চলতেছে। আরব রাষ্ট্রের মধ্যে মার্কিন যা পাচ্ছে, ইসরায়েলি যা পাচ্ছে সেখানে হিট করছে, এবং ইরানের কোনো হিট নিখুঁত, মানে সব নিখুঁত, টার্গেটে হিট করছে। পাশাপাশি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে বেশ কিছু রাষ্ট্র বলা হচ্ছে, এবং সেই রাষ্ট্রের তথ্য অনুযায়ী ইরান সাকসেস অপারেশন করে যাচ্ছে, একটার পর একটা সাকসেস অপারেশন করে যাচ্ছে। তাই ইরানের সামনে এখন খোলা পথ একটাই। আর আমেরিকা এখন যে কোনোভাবে চাইছে এই যুদ্ধ থেকে বাঁচার জন্য। এখন এই যুদ্ধ থেকে বাঁচার কোনো উপায় আর খুঁজে পাচ্ছে না। ট্রাম্প বলছে তারা আরো 4 সপ্তাহ যুদ্ধকে টেনে নিতে পারে। যে ব্যক্তি বলেছিলেন 2 দিনে সমাপ্ত করবেন, সেই ব্যক্তি এখন আরো 4 সপ্তাহ কথা বলছেন, কারণ ইরান রাজি হয়নি যুদ্ধবিরতির জন্য। এখন ট্রাম্প মহা চাপে পড়ে গেছেন। তার জেনারেলরা তাকে এখন চাপ দেওয়া শুরু করছে যে আপনি গড়তুমি করে যুদ্ধে গেছেন। কারণ আজকে ইকোনমিস্ট একটা নিউজ দিছে, ওয়াশিংটন পোস্ট ডাইরেক্ট বলছে ট্রাম্প পরাজয়ের পথে। ইকোনমিস্ট বলছে কি, এই ট্রাম্প বারাক হোসেন ওবামার কাছে পরাজিত হওয়ার পর বলেছিল, মিস্টার বারাক হোসেন বা বারাক ওবামা, তিনি যে যুদ্ধটা শুরু করছিলেন, তিনি মূলত তার মকবুলিয়াত বা তার জনপ্রিয়তা, তার খ্যাতি ছড়াবার জন্য শুরু করছিলেন। যেটা বারাক ওবামা তার সময় যে যুদ্ধটা করছিলেন, এটা আমেরিকার জন্য পতনের কারণ হবে। সেই ব্যক্তি আজকে বলছেন, সেই ট্রাম্প আজকে নিজে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তিনি চেয়েছিলেন যে তার অবস্থাটা পাকাপোক্ত করতে। কিন্তু এই মুহূর্তে মার্কিন প্রত্যেকটা গণমাধ্যম জরিপ বলছে ট্রাম্পের জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গেছে। ট্রাম্প এক ইসরায়েলকে বা ইসরায়েলের কথা রাখতে গিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বা তার প্রেসিডেন্টশিপের যে পাওয়ারফুল অবস্থানটা, সেটাকে একেবারে হারিয়ে ফেলছেন। পুরো পৃথিবী তাকে আর সাপোর্ট দিচ্ছে না। জাতিসংঘ পর্যন্ত বলছে ইরানের মধ্যে শিশুদের উপর যে হামলাটা হয়েছে এটা গ্রহণযোগ্য নয়। আস্তে আস্তে আওয়াজ উঠতে শুরু করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বড় কিছু আসছে সামনে। দর্শক, আমরা নেক্সট বুলেটিন আবার খুব শীঘ্রই দিব হাতে। যে কোনো বড় খবর আসার সঙ্গে সঙ্গে আমরা চলে আসবো আপনাদেরকে। মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে বিমান হামলা করে ইরানকে পরাজিত করা যাবে না। সেই কারণে তারা এখন স্থল বাহিনী মোতায়েন করা এবং স্থল বাহিনী দিয়ে অভিযান চালানোর চিন্তা ভাবনা করছে। সেই কারণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলছেন যে ইরানে স্থল বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে। তিনি এই সম্ভাবনা নাকচ করেননি। যুক্তরাষ্ট্রের ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয়। তিনি বলছেন যে এটা অন্তহীন কোনো যুদ্ধ হবে না। ইরাকের মতন লম্বা সময় ধরে বা আফগানিস্তানের মতন লম্বা সময় ধরে যুদ্ধ করবে না, খুব শর্ট টাইমে লক্ষ্য অর্জন করতে চায়। কি লক্ষ্য, তার কিছু ধারণা তিনি দিয়েছেন যে ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনী ধ্বংস করা। একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন এটা ইরাক নয়, এটি অন্তহীন কোনো বিষয় নয়। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে ইরানকে পরাজিত করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিজয়ী করতে চায়। ইসরায়েল যদি বিজয়ী হয় এই যুদ্ধে, আমেরিকার এই যুদ্ধে ইসরায়েল যদি বিজয়ী হয়, কারণ যৌথ ভাবে তারা হামলা করছে, তাহলে বিজয়টা স্বাদ অনুভব করবে ইসরায়েল। ইসরায়েল তখন সৌদি আরব সহ সমস্ত আরব দেশগুলোর উপর প্রভুত্ব কায়েম করতে পারবে, এবং আমেরিকা যা বলবে, আমেরিকার কথা অনুযায়ী ইসরায়েল রাজত্ব চালাবে। অর্থাৎ পুরো কর্তৃত্ব নেতৃত্ব চলে যাবে কার কাছে? ইসরায়েলের কাছে। আসল লক্ষ্য সেটা। কারণ বর্তমান যে নেতৃত্ব ইরানের, তার সাথে পেরে উঠছে না। এত ক্ষয়ক্ষতি, প্রধান ধর্মীয় নেতা নেই, প্রতিরক্ষা মন্ত্রী নেই, সেনাপ্রধান নেই, আরো অনেকেই নেই, 40-42 জন। খামেনি শুধু নিজে মারা যাননি, তার স্ত্রী মারা গেছেন, তার জামাই মারা গেছে, মেয়ে মারা গেছে, নাতি মারা গেছে। তার পরপরই যে হামলা করেছে তাতে তারা বিস্মিত হয়েছে। তারা মনে করেছিল প্রথম দফায় এই হামলার পর ভেঙে পড়বে ইরান এবং আত্মসমর্পণ করবে, কিন্তু আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ না করাতে এখন আমেরিকা তো মাথায় বাজ পড়েছে। তারা ভাবছে যে এই যুদ্ধটা কিভাবে চালাবে। শত শত বিমান আক্রমণ করেও ইরানকে পরাস্ত করা যাচ্ছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অস্থির করে রেখেছে ইরান আমেরিকার লক্ষ্যস্থল, এবং যারা ইরানের সাথে বেইমানি করছে তাদেরকে একযোগে শায়েস্তা করছে। এতগুলো ফ্রন্টে লড়াইয়ের পর এখন তারা চিন্তা করছে যে স্থল ভাগ দিয়ে তারা আক্রমণ করবে, যেমন তারা ইরাকে করেছিল। ইরাকে একই সঙ্গে বিমান হামলা করে পারেনি, তারা স্থল ভাগ দিয়ে তারা অভিযান শুরু করেছিল। সেই অভিযানে এক পর্যায়ে ইরাক পরাস্ত হয়। তবে ইরান মনে রাখা দরকার যে ইরাকের থেকে অনেক বেশি শক্তিশালী। ফলে বিষয়টা যে এত সহজ না, হয়তো আর 2-1 দিনের মধ্যেই টের পাবে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে বর্তমানে ইরানে মার্কিন স্থল বাহিনী নেই, তবে তিনি ভবিষ্যৎ স্থল বাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন বাহিনী বলছেন, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত অগ্রসর হবে। মার্কিন লক্ষ্য অর্জনে তারা কি পদক্ষেপ নিতে পারে তার শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আর টেকনিক্যাল নানান রকম কথাবার্তা বলছে। মোট কথা পেন্টাগন বা আমেরিকা, ইসরায়েল বুঝতে পারছে যে ইরানকে পরাজিত করা অতটা সহজ